নমস্কার। তো আপনার যে বই বিপ্লবের প্রমিথিউস রাসবিহারী বসু, তো বইটা লেখার আপনি প্রেরণা কোথা থেকে পেয়েছেন? এবং স্বাধীনতা সংগ্রামী তো এত রয়েছে আমাদের ভারতবর্ষে, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস, তারপর ক্ষুদিরাম বোস, তো রাসবিহারী বসুকে নিয়ে হঠাৎ কেন আপনি লিখতে শুরু করলেন? দেখুন, এটার পিছনে একটা গল্প আছে, ছোটবেলার গল্প, যেটা আমি ভূমিকাতে উল্লেখ করেছি। আমরা তখন অমর চিত্রকথা সিরিজ বলে একটা সিরিজ আসতো, ছবিতে বিভিন্ন বিপ্লবী বা বড় মানুষের জীবনী পাওয়া যেত। নেতাজি অবশ্যই আমাদের অতি প্রিয়, মায়ের কাছে গল্প শুনে নেতাজির কথা আমরা জেনেছি। তা দোকানে গেছি অমর চিত্রকথা সিরিজে নেতাজির জীবনী কিনতে। বইটি তখন দোকানে অ্যাভেলেবেল নয়। তা ওনারা বিভিন্ন অন্য বই দেখাচ্ছেন অল্টারনেট অপশন হিসাবে, এটা দেখুন ওটা দেখুন বা তুমি দেখো পছন্দ হয় কিনা। হঠাৎ দিকে একটা ছবি, তাতে হচ্ছে যে একটা জিপে করে নেতাজি যাচ্ছেন, আর আরেকজন অপরিচিত ভদ্রলোক সামরিক পোশাকে জাতীয় পতাকাকে স্যালুট করতে করতে যাচ্ছেন, আর চারিদিকে অনেক সৈন্যবাহিনী রয়েছে। এরকম নামটা হচ্ছে রাসবিহারী বসু, নেতাজির সাথে যাচ্ছে। এবং যেহেতু নেতাজি রয়েছেন তাই আমার একটু কৌতূহল হলো। তখন 3-4 পড়ি, নেতাজিকে দেখে চেনার মতো বয়সটা হয়েছে। জানতে চাইলাম এটা কে। বাবা বললেন যে ইনিও বিরাট মানুষ, আমরা বর্ধমানের লোক, বর্ধমানেরই ইনি জন্মেছেন। এর কথা তোমাদেরকে বলা হয়নি, তুমি বইটা নিয়ে নাও, নেতাজির কথাও জানতে পারবে, তার সাথে রাসবিহারীর কথাও জানা যাবে। সেই প্রথম আলাপ ভদ্রলোকের সাথে। তা যাই হোক, দেখা হলো। তো বইটা পড়ে বুঝলাম যে অনেক বড় বিপ্লবী ছিলেন তিনি। তার কথা হয়তো আমাদের ইতিহাস বইতে সেইভাবে উল্লেখিত হয়নি কখনো। আরও বড় হয়ে পথের দাবি পড়েছি। পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, খুবই উল্লেখযোগ্য উপন্যাস। তা পড়ার পর মনে হয়েছে যে সত্যি তো, যে মানুষের জীবন নিয়ে এরকম একটা লেখা উনি লিখে গেছেন, তার জীবনে কিন্তু সেরকমভাবে কোনো জীবনী গ্রন্থ পাওয়া যায়নি। খুঁজতে খুঁজতে তখন দেখলাম যে নারায়ণ সান্যালবাবুর লেখা একটি বই রয়েছে, আমি রাসবিহারীকে দেখেছি, খুব বিখ্যাত বই, আমার খুব প্রিয় বই। তখন ওই বইটা পড়ে আস্তে আস্তে মনে হলো যে ওনার একটা পূর্ণাঙ্গ জীবনী লেখা যেতেই পারে। যেমন উনি ভারতবর্ষে 1915 সাল পর্যন্ত ছিলেন জন্ম থেকে, তারপর উনি চলে যান জাপানে, এবং আমির তো জাপানেই ছিলেন। তা সেই নিয়ে দুটো পার্টে যদি ভাগ করে লেখা যায়। আর তাছাড়া যেহেতু উনি বর্তমানের লোক, একটা স্ট্রং একটা আবেগের ব্যাপারও আমার মধ্যে যখন কাজ করেছে, সেই নিয়ে তখন মনে হয়েছে যে এটা বাঙালি তো বটেই, এত বড় একজন বিপ্লবী যার কর্মকাণ্ড আড়ালে চলে গেছে, কিছুটা যদি সহজভাবে আনা যায় সাধারণ মানুষের কাছে, তাহলে অন্তত আমি কি বলবো, নিজেকে ধন্য মনে করে বলছি। তো সেই অর্থেই এটা শুরু হলো। তো এই বইটা লেখার যে তথ্য রয়েছে, সেই তথ্য আপনি কি করে সংগ্রহ করেছেন, এবং এই ধরনের বই লিখতে সমস্যাগুলো কী কী হয়েছে আপনার? দেখুন, আমি প্রথাগতভাবে কোনো ইতিহাসবিদ নই। আমি চিকিৎসা বিজ্ঞানের ছাত্র। এটা আমার ধরুন একটা প্যাশন থেকে লেখা। কিন্তু যখন আমি বইটা লিখতে যাচ্ছি, তার জন্য যে তথ্য দরকার ছিল, তখন দেখছি সেগুলো অপ্রতুল, একেবারেই কম, নেই বলা যায়। ওনার জীবনী সম্বন্ধে খুব অল্প বই আছে, 2-1টি বই অথেন্টিক বলা যায়, যেমন নারায়ণ সান্যালবাবুর বইটি, বা উমা ব্যানার্জির একটি বই আছে, ওটাও প্রচণ্ড ভালো বই। কিন্তু বাকি যে বইগুলো আছে, বিজন বিহারী বসু, ওনার ভাই, বইমাত্রীয় ভাই যে বইটি লিখেছেন, কর্মবীর রাসবিহারী, এটিও খুব ভালো বই। উপাদানের ব্যাপার যেটা হচ্ছে যে সেইভাবে কোনো অথেন্টিক বই পাওয়া যেত না, 2-1টি বাদে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে বিভিন্ন পত্রপত্রিকা, তার মধ্যে হচ্ছে উনি চন্দননগরে ছিলেন বহুদিন, আপনারা জানেন। চন্দননগরে ওনার বেশি জীবনটা কেটেছে, কারণ ওনার মামার বাড়ি ছিল চন্দননগর। তা উনি ওই চন্দননগরে প্রবর্তক সংঘের সঙ্গে জড়িত ছিলেন। মতিলাল রায় ওখানকার যিনি অধ্যক্ষ ছিলেন বা কর্ণধার ছিলেন, সেই প্রবর্তক সংঘে ওনার কিছু কিছু লেখা বেরিয়েছে। ওনার অসমাপ্ত একটা আত্মজীবনীও ছিল, যেটা সমাপ্ত করা যায়নি, সেটা প্রবর্তক সংঘে যে পত্রিকা তাতে বেরোতো। তো সেই পত্রিকা থেকেও কিছু কিছু আমি পেয়েছি, তথ্য পেয়েছি। এবং জাপানি ভাষায় বেশ কিছু বই, যেগুলো পরে বাংলায় অনুবাদ হয়েছে বা ইংরেজি অনুবাদ হয়েছে, সেগুলো থেকেও ওনার জীবন সম্বন্ধে জানা যায়। তবে একটি কথা নারায়ণ চন্দ্র বলেছেন, খুব ইম্পর্ট্যান্ট কথা বলেছেন, যে বিপ্লবীদের জীবন খুব গোপন জীবন। ওনারা একটা যখন একটি পদক্ষেপ সামনে দেন, পেছনের পদক্ষেপ মুছে দিয়ে যান। তাই যতদিন তিনি বাংলায় ছিলেন বা ভারতবর্ষে ছিলেন, ততদিন পর্যন্ত তার জীবনের সেইভাবে কিছু এত গোপন ছিল, ব্যাপারগুলো সামনে আসেনি। কিছু কিছু জিনিস তার সামনে এসছে, কিন্তু পূর্ণাঙ্গ জীবনী মনে হয় তৈরি করা খুব সমস্যা
তথ্যের অভাব। কারণ কেউ তো জানতেন না যে উনি রাসবিহারী বসু হয়ে যাবেন বা তার প্রত্যেকটা ঘটনাকে লিখিয়ে রাখবেন। সেটা যেমন জাপানে যখন উনি পৌঁছান তারপর থেকে আপনি সমস্ত তথ্য পাবেন, কিন্তু বাংলাতে কিভাবে উনি বিপ্লবী হয়ে উঠলেন তার তথ্য সত্যি অপ্রয়োজন। যেমন নারায়ণ সান্যালবাবু বা উমা ব্যানার্জিনার প্রত্যেকেই ওনার বোন 1.5 বছরের ছোট, ওনার থেকে সুশীলা দেবী, উনি বাল্য বিধবা ছিলেন, ওনার সঙ্গে ডাইরেক্ট দেখা করেছিলেন কাশিতে গিয়ে, এবং তার কাছ থেকে কিছু তথ্য পেয়েছিলেন, যেটা অনেকটাই তৈরি করতে সাহায্য করেছিল পরবর্তীকালে ওনার জীবনীটাকে। তো এইভাবে অল্প অল্প করে তথ্য খুঁজে বার করতে হয়েছে। ন্যাশনাল লাইব্রেরি গেছি বা ক্যালকাটা ইউনিভার্সিটি যে বিশ্ববিদ্যালয়ে যে ওদের গ্রন্থাগার বিভাগ, তারাও আমাকে হেল্প করেছে। এইভাবেই আমি জোগাড় করার চেষ্টা করেছি আর কি। বলতে পারছি না যে পুরোটা হয়েছে, হয় সম্ভবও না, কারণ ওনার জীবনের বহু কীর্তি হয়তো সারা জীবন আমাদের অবচরে চলে যাবে, থেকেই যাবে, ওকে সামনে আসবে না, কিন্তু যেটুকু পারা যায় সেটুকু আমি আনতে চেষ্টা করেছি। আর 2 নম্বরে সমস্যা আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যেহেতু ইতিহাসবিদ নেই, আমি ইতিহাসের মতো বইটা লেখার চেষ্টাই করিনি। আমি চেয়েছি যে খুব সহজ সরলভাবে ওনার জীবন দর্শনকে তুলে ধরতে, ওনার জীবনের ঘটনাবলীকে গল্পের মতো তুলে ধরতে, যাতে ভবিষ্যতের লোকজন ওনাকে চিনতে পারে, ওনাকে জানতে পারে। ইতিহাস তো পরের কথা, ইতিহাস লজিকের কথা বলবে, ইতিহাস তথ্যের কথা বলবে, সেগুলো তো পরবর্তীকালে আসবে। আমার বইটা পড়ে যদি কেউ ওনার সম্বন্ধে আগ্রহী হতে পারেন বা ওনার জীবনী সম্বন্ধে আগ্রহী হয়, সেটাই আমার লাভ মনে হবে। যে রাসবিহারী বসুকে নিয়ে আবার আগ্রহ তৈরি হচ্ছে বা ওনাকে নিয়ে লোক ভাবছে, সেটাই আমার কাছে বিরাট প্রাপ্তি হবে। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমার এখানে ছিল না। এখানে আমি আমার একটা মন্তব্য তুলে ধরতে চাইব যে আপনি যে কাজটা করছেন সেটা খুবই একটা ভালো কাজ, সমাজের জন্য খুবই ভালো কাজ। কারণ আজকের দিনে দাঁড়িয়ে থেকে না বিশেষ করে আমাদের বাঙালিদের দেখেছি, আমি নিজে দেখেছি এটা, যে বাঙালির ছেলেমেয়েরা না আজকের দিনে আমরা যে স্বাধীনতার সংগ্রামে আমাদের বাঙালিদের যে অবদানটা বা বাঙালিদের যে গুরুত্বটা না, সেগুলো যেন সোশ্যাল মিডিয়া কোথাও হারিয়ে যেতে বসেছে। আপনি যে কাজগুলো তুলে ধরছেন, আপনি রয়েছেন, আরও আমি নিজে জানি পার্সোনালি জানাতে, উনি হচ্ছেন জয়ন্ত চৌধুরী, ডক্টর জয়ন্ত চৌধুরী। ওনার সাথে আমি দেখাও করেছি, ওনার বইও রয়েছে আমার। আপনার অসম্ভব ভালো, আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে আন্দামানে নেতাজি যে বইটা রয়েছে, এই আন্দামানে আমার নেতাজি বা আজাদ হিন্দ ফৌজের যে অবদানটা, ঠিক আছে, যে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যে আন্দামান এবং নিকোবর নিজের ক্ষমতায় এনেছিল, নিজের দখলে এনেছিল, ঠিক আছে, এটা তো আমাদের ইতিহাস বই পড়ানো হয়। এটা সত্যি কথা বলেছেন। এবং ডক্টর জয়ন্ত চৌধুরী যে কাজগুলো করেছেন অসাধারণ। উনি নেতাজির জীবনের উপর বহু তথ্য যেগুলো অজানা ছিল সেগুলোকে তুলে এনেছেন, যেগুলো আমাদের কাছেও বিরাট অবশ্যই খুব মূল্যবান আর কি, যে নেতাজির সম্বন্ধে এত ডিটেল কাজ আমরা সত্যি পাই না। আর একটা হচ্ছে আমি এটাও জানি, আর একজন ইউটিউবার, উনি হচ্ছেন কুণাল বোস, ঠিক আছে। কুণাল বোস উনি একজন সাংবাদিক ছিলেন, উনি এখন নেতাজিকে নিয়েই কাজ করেন, তার সাথে ইউটিউবে চলেন, ঠিক আছে। আমি প্রায় অনেক ভিডিও ওনার দেখেছি, উনি অনেক তথ্য দিয়েছেন যেগুলো আমরা জানতাম একদম। তো আপনারা যে কাজটা করছেন খুবই ভালো কাজ করছেন, এবং আমি বলবো যে এই ধরনের কাজ চালিয়ে যাবেন, কখনো বন্ধ করবেন না। ধন্যবাদ। আমরা তো চেষ্টা করছি যে হারিয়ে যাওয়া মানুষগুলোকে যদি আবার আমাদের সামনে আনা যায়, তাদেরকে জোর করে হারিয়ে দেওয়া হয় ইতিহাসের পাতায়। যেটা সুভাষচন্দ্র বসু, নেতাজিকে আমরা হারিয়ে ফেলেছি। রাসবিহারী বসুর কথা উল্লেখই নেই। আপনি যদি ইতিহাস বই খোলেন, আপনি দেখবেন লাহোর ষড়যন্ত্র মামলা, দিল্লি বিস্ফোরণ আর আইএনএ, এই 3-4টে লাইনের মধ্যে হয়তো ওনাকে সীমাবদ্ধ করা যায়। তা এত বড় যে কীর্তি, সেসব কীর্তি কোথাও হারিয়ে গেছে। রাসবিহারী বসু কিন্তু আজাদ হিন্দ ফৌজটা এমনি যে একজন মোহন সিনহাকে তৈরি করেছিল। মোহন সিং, ওটা আমি পরবর্তীকালে লিখেছি। এটা যেমন প্রথম হ্যাঁ, মোহন সিং ওনার সঙ্গে উনি অর্গানাইজার ছিলেন, উনি ফৌজটা তৈরি করতে হেল্প করেছিলেন, কিন্তু ফৌজটা বেসিক্যালি পরবর্তীকালে মোহন সিং এর বিভিন্ন কারণে মতানৈক্য হওয়ার জন্য, ওনার উচ্চাকাঙ্ক্ষার জন্য উনি আইএনএকে একদম ধ্বংস করে দেন। তারপর আবার সেটাকে রাসবিহারী তৈরি করেন। আবার আইএনএ তৈরি করার পিছনে রাসবিহারী বসুরই ভূমিকা সব থেকে বেশি, কিন্তু সেটাকে বিকৃতভাবে ইতিহাস অন্যভাবে প্রেজেন্ট করে। কখনো কেউ বলে মোহন সিং তৈরি করেছে, না, মোহন সিং কখনোই করেননি। আপনি যদি ইতিহাস আইএনএ পড়েন, তখন দেখবেন মোহন সিং পৌঁছে গেছিলেন, তিনি অর্গানাইজার ছিলেন, তিনি ওই সময় ছিলেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, নেতৃত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি নেতৃত্ব নিয়েও সেটাকে সদ্ব্যবহার করতে পারেননি। নিজের ক্ষমতা দখলে তিনি বেশি আগ্রহী ছিলেন। নেতাজি কিন্তু কখনোই বলেননি আইএনএ তৈরি করেছি। নেতাজি কিন্তু কর্মভার গ্রহণ করেছিলেন। উনি না থাকলে, জাপান ওনার অস্তিত্ব না থাকলে আইএনএ তৈরি হতো না, এবং সেই আইএনএকে তিনি নিঃস্বার্থভাবে নেতাজি হাতে তুলে দিয়েছিলেন ভারতের স্বাধীনতার জন্য। এটাও একটা বিরাট অবদান একটা মানুষ
তার জীবনে সারা জীবনের যেটা তার মানে তৈরি করা জিনিস সেটাকে আরেকজনকে নিঃস্বার্থভাবে দিয়েছেন, দেশের মুক্তিটা তার কাছে বড় ছিল। এটা একটা বিরাট বড় মানে ত্যাগ। সে তো অবশ্যই। রাসবিহারী বসুর বাল্যকাল এবং জীবনের প্রথম দিকটা যদি একটু তুলে ধরতে পারেন তাহলে। রাসবিহারী বসু দেখুন বর্ধমানের মানুষ। তিনি বর্ধমানের কাছে সুবলদহ বলে একটি গ্রাম, সেখানে 1886 কি নামটা? সুবলদহ। সুবলদহ, ওকে। এই গ্রামে 1886 খ্রিস্টাব্দের 25শে মে জন্মগ্রহণ করেছিলেন। এবার ওনার বাবা প্রবাসী ছিলেন, মানে সিমলায় কমিশনারেটে কাজ করতেন, প্রেসে কাজ করতেন। ন্যাচারালি বাবা না থাকলে যা হয়, ছেলে একা থাকতেন, মায়ের কাছে থাকতেন। কিন্তু ওনার দাদু ছিলেন কালীচরণ বসু, ওনার কাছে উনি অ্যাকচুয়ালি প্রথম শিক্ষা পান জীবনে। উনি লাঠি খেলা, সাঁতার কাটা এসব কাজে মানে ওনার কাছেই শিক্ষা পেয়েছিলেন। তার 1.5 বছর বাদেই ওনার বোন মানে সুশীলা দেবীর জন্ম, যার কথা আমরা উল্লেখ করলাম একটু আগে, তা ওনার সহোদরা। তা কিন্তু দুর্ভাগ্যক্রমে 89 সালে মানে 3 বছর বয়স যখন ওনার 1890 খ্রিস্টাব্দে ওনার মায়ের মৃত্যু হয়। তারপর বাবা ফিরে আসেন, কিন্তু বাবা তথই জলে পড়লেন, এইটুকু দুটো বাচ্চা এদেরকে মানুষ করবেন কীভাবে। তখন উনি অনেক ভেবেচিন্তে ওনার মামার বাড়ি চন্দননগরে, তখন ওখানে ফটকগড়ার মানে রেল স্টেশনের কাছে এখনও ফটকগড়ার ওনার বাড়ি আছে, সেই বাড়ির ওখানে বাড়ি করলেন ভাইরা ভাইয়ের সঙ্গে, মানে ওনার মাসি তার যে হাজব্যান্ড তার সঙ্গে নিজে মানে একটা বাড়ি তৈরি করলেন। সেই বাড়িতেই থাকবে মাসির তত্ত্বাবধানে ওনারা বড় হবেন এইভাবে। তা এইভাবে এইসব বন্দোবস্ত করে উনি আবার ওনার চাকরির কর্মস্থলে ফিরে যান। পরবর্তীকালে উনি দ্বিতীয় বিবাহ করেছিলেন এবং সেই বিমাতার সঙ্গেও কিন্তু রাসবিহারী বসুর খুবই ভালো সম্পর্ক ছিল। মা তাকে তিনি বিমাতা হলো মায়ের মতোই দেখতেন। তার জ্যেষ্ঠ পুত্র ছিল বিজন বিহারী বসু, তিনি অধ্যাপক মানুষ ছিলেন, উনি রাসবিহারীর জীবনেও লিখেছেন। যাই হোক, রাসবিহারী চন্দননগরে গেলেন, তখন যথেষ্টই বড় হয়েছেন এবং বেশ দুরন্ত হয়ে উঠেছেন। পড়াশোনায় খুব যে মনোযোগী ছিলেন বলা যাবে না, কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান লোক ছিলেন, বুঝতেই পারছেন তার কর্মকাণ্ড দেখে। তা উনি ওখানে ডুপ্লে কলেজে ভর্তি হলেন। ডুপ্লে কলেজ এখন হচ্ছে শহীদ কানাইলাল বিদ্যালয় উচ্চ বিদ্যালয়, শহীদ কানাইলাল উচ্চ বিদ্যালয় চন্দননগর, ওই কলেজে তিনি ভর্তি হলেন। তখন কলেজে মানে কলেজের স্কুল ছিল, তো ওই কলেজের অধ্যক্ষ ছিলেন চারুচন্দ্র রায়। খুবই মানে তখনকার দিনে সফল অধ্যাপক ছিলেন, শিক্ষক হিসাবে খুবই সফল। তার অনেকগুলো ব্যাপার ছিল তার মধ্যে, অনেকটা যেমন তিনি খুব মানে স্নেহশীল ছিলেন, শিক্ষক হিসাবে প্রচণ্ড দাপুটে শিক্ষক ছিলেন, এবং তিনি ওই স্কুলটি যেটা পরিচালনা করতেন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে খুব কড়া ছিলেন। কোনো রকমভাবে কোনো জায়গায় তিনি কখনোই মানে ইয়ে করেননি, মানে কম্প্রোমাইজ করতেন না। এটা হচ্ছে ওনার ইয়ে ছিল, বৈশিষ্ট্য ছিল চরিত্রগত। তাই হোক, তা সেখানে রাসবিহারী এলেন এবং রাসবিহারী দুঃসম্পর্ক আত্মীয় শ্রীশচন্দ্র ঘোষ, তিনিও ওই স্কুলে পড়তেন, তিনিও বিখ্যাত বিপ্লবী ছিলেন। শ্রীশচন্দ্র ঘোষের কীর্তি নিয়ে পরে হয়তো আমরা চেষ্টা করবো কিছু মানে কাজ করার। তিনিও বহু কাজ করেছেন, মানে বহু জায়গায় বহু গোপন খবর পৌঁছে দিয়েছেন। অনেকে বলে যে এই যে কানাইলাল দত্ত বিশ্বাসঘাতক নারায়ণ গোসাইকে গুলি করে মেরেছিলেন, সেই বন্দুকও নাকি তিনি ছাপাই করেছিলেন। যাই হোক, রাসবিহারী থেকে তিনি বয়সে ছোট ছিলেন বলে তিনি ওকে রাসুদা বলে ডাকতেন, শ্রীশচন্দ্রকে আর রাসবিহারী সিরে বলে ডাকতেন। এদের মধ্যে একটা বন্ধুত্বের মধ্যে ছোট বড় হলে বয়সে বন্ধুত্বের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন, গঙ্গাকে আশেপাশে বিভিন্ন সময় ঘুরে বেড়াতে করতেন। তা একবার স্কুলের ঝামেলা একটা শুরু হলো, যেটার জন্য রাসবিহারীকে স্কুল ছাড়তে বাধ্য হতে হয়। তো ঝামেলা হলো যে তখন ওখানে ইতিহাসের শিক্ষক ছিলেন কামাল উদ্দিন স্যার। তো ওনার ধারণা ছিল যে বাঙালি হিরো যাবে, কারণ হচ্ছে আমরা জানি যে বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করেছিলেন 1204 খ্রিস্টাব্দে। তো উনি নাকি 18 জন ঘোড়াসওয়ার নিয়ে হঠাৎ নবদ্বীপে ঢুকে যান। তারপর লক্ষণ সেন তখন বাংলার অধীশ্বর। তো লক্ষণ সেন অপ্রস্তুত অবস্থায় যেটা করতে হয় তাই করেছিলেন, তিনি পালিয়ে গিয়েছিলেন। পরে কিন্তু তিনি ফিরে এসে বখতিয়ার খিলজির সৈন্যবাহিনীকে পরাজিত করে তাকে বিতাড়িত করেন, কিন্তু ইতিহাসে সে লেখাটা মুছে গেছে। বলা হয় যে বাংলা এমন এক বিরুদ্ধে যে বাঙালিরা যে 18 জন ঘোড়াসওয়ার নিয়ে তাকে বাংলার দখল হয়ে গিয়েছিল। ঘটনা তা নয়। যাই হোক, উনি সেটা বলে খুব বিদ্রুপের সঙ্গে ক্লাসে ব্যাপারটাকে উপস্থাপন করছিলেন যে বাঙালিদের বিরুদ্ধে 18 জন ঘোড়াসওয়ার এলো, রাজা পালি অবশ্যই বাঙালি কামাল উদ্দিন স্যার। তা উনি প্রতিবাদ করলেন যে আপনি যেটা বলছেন ঠিক নয় স্যার, বাঙালি মানে 18 জনের পেছনেও আরও সৈন্য ছিল। প্রথমে 18 ঘটনা ছিল, প্রথমে 18 জন এসেছিল ঘোড়া ছুটিয়ে। ওরা ভেবেছিল ঘোড়া ব্যবসায়ীরা যখন ঘোড়া বিক্রি করার জন্য আসতো, ওরা ভেবেছে ঘোড়া বিক্রি করতে আসছে, তার পেছনে সৈন্যবাহিনী ছিল। যাই হোক, সেখানে রাজার যেটা কর্তব্য তিনি তাই করেছেন, অপ্রস্তুত অবস্থায় পালিয়ে যাও, পরে গিয়ে আবার দখল করবো, তাই করেছিলেন।
কিন্তু সেই ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। সেটা উনি বলাতে তখন বললেন যে না, আমি অপমানিত হচ্ছি, তোমার কথা আমি মানছি না, তাকে মারধর করার চেষ্টা করার, তিনি সেটা করতে দেননি, গ্রেপ্তার করে দিয়েছিলেন। তো সেই অপমানে উনি চারুচন্দ্র রায়ের কাছে পৌঁছলেন যে আমার ছাত্র এরকম সেকেন্ড ক্লাসের বিষয়ে এত সাহস যে আমাকে তো মানে তর্ক করছে, প্লাস হচ্ছে আমার সঙ্গে আমার ওই যখন তাকে মানে মারতে যাচ্ছি তো আমার বেদটাকে ধরে রাখতে দিয়েছে, এখন ক্ষমা চাই, আমি ওকে ক্লাসে নেবো না। তো চারুচন্দ্র রায়ের ব্যাপারটা নিয়ে ভাবলেন যে ছেলেটা সত্যি ঠিক কথা বলছে, তাকে ডেকে পাঠালেন। উনি এক পক্ষের কথা শুনে ডিসিশন নিতেন না, যে ডেকে পাঠালেন একটা সন্ধ্যেবেলায়, তার বাড়িতে পৌঁছলেন এই শ্রীশচন্দ্র এবং রাসবিহারী দুজনে গিয়ে পৌঁছলেন। সেখানে তাদের সঙ্গে কানাইলালেরও দেখা হলো। কানাইলাল আগে থাকতেই চারুচন্দ্রের শিষ্য ছিলেন। চারুচন্দ্রের আরেকটা গুণ ছিল, তিনি ছাত্রদের সঙ্গে নিয়ে মাঝে মাঝে নৌকায় করে গঙ্গায় শিকার করতে যেতেন। শিকার করতে গিয়ে বাঘ ভাল্লুক নয়, মানে পাখি টাকি বা এসব মারা টার্গেট প্র্যাকটিস, এটা অ্যাকচুয়ালি টার্গেট প্র্যাকটিস করাতে, যাতে ছেলেরা পরবর্তীকালে বিপ্লবী যখন হবে তখন যাতে বন্দুক চালানোর অভ্যেসটা হয়ে যায়। কানাইলাল দত্ত যে শার্প শুটার ছিলেন, উনি যে একটা গুলিতেই মেরে দিয়েছিলেন নরেন গোসাইকে, সেটা কিন্তু তারই শিক্ষার ফলে হয়েছিল। তাছাড়া তিনি ডেকে পাঠিয়েছেন, তিনজনই এসে বসলো। তখন তিনি বললেন যে এরকম তুমি করেছো? তিনি স্বীকার করলেন যে হ্যাঁ করেছি, এই ঘটনা আমাকে উনি এই বলেছেন, আমার কাছে এটা জানা আছে, বাঙালি হিরু নয়, বাঙালি কখনো এটা করতে পারে না। আপনি ইতিহাসটাকে উনি পুরোটা বলছেন না, বলতে কিন্তু ক্ষমা তোমাকে চাইতে হবে, তুমি যদি ক্ষমা না চাও তাহলে কিন্তু আমি তোমার স্কুল থেকে এক্সপেল করতে বাধ্য হবো, কারণ এটাই নিয়ম। উনি আবার অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে খুব কড়া, কিন্তু রাষ্ট্রপতি শেষ পর্যন্ত কম্প্রোমাইজ করলেন না, উনি ক্ষমা চাইতে পারলেন না। ওইটুকু বয়সে ওনার মধ্যে এতটাই মানে দৃঢ়তা, মানসিক দৃঢ়তা। তো তাহলে তোমাকে আমাকে বাধ্য হয়ে টিসি দিতে হবে, তুমি স্কুল ছেড়ে চলে যাও, কিন্তু তোমাকে আমি অন্য স্কুলে ভর্তি হওয়ার সুযোগ করে দেবো, সেটা তুমি কলকাতায় চলে যাও। তো এই সময় একটা ঘটনা আছে, আমি জানি এটা সত্যি না মিথ্যা, এটা নারায়ণ সান্যালবাবু বলেছে আছে, খুব সুন্দর গল্পটা। তো উনি জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা পলাশী যুদ্ধ সম্বন্ধে জানো? তো তখন ওরা পলাশী যুদ্ধ তখন একটা বিরাট মানে বেশি দিন হয়নি, মাত্র 50 বছর আগেকার গল্প। তা ওরা বলেছিলেন যে হ্যাঁ আমরা তো জানি, একটা আইডিয়া আছে মোটামুটি, যে ইংরেজরা কীভাবে বিশ্বাসঘাতকতাকে নিয়ে সাহায্য নিয়ে বিশ্বাসঘাতকতাকে হারিয়ে দিয়েছিল। বললো তোমরা যদি ওখানে থাকতে তোমরা কে কী করতে? প্রথমে কানাইলাল দত্ত বললেন যে আমি বিশ্বাসঘাতকটাকে মারতাম, গুলি করে মেরে দরকারে নিজে মরবো, কিন্তু গুলি করে ওকে মারবো। শ্রীশচন্দ্র বললেন যে আমি ইয়ে করতাম না, সিরাজদৌল্লার মতো ধরা করতাম না, আমি তার আগে সুইসাইড করতাম, আত্মহত্যা করে নিতাম। রাসবিহারী কিছু কি বলতে চাইছেন না যে আমি কি করতাম, সবাই বলছে বলো তুমি জানো কি করতে। না স্যার, আপনি যদি বলি আপনি আমাকে এখানে মারবেন বা খারাপ ভাববেন, এসব তুমি হয়েই যাবে, খারাপ ভাবতে হলে ঠিক আছে তুমি বলো, অভয় দিচ্ছি। তো বললেন যে আমি একটাই ঘাটতি করতাম, ইংরেজদের অত কম সংখ্যক সৈন্য নিয়ে নবাবের অত বড় বাহিনীকে হারালেন করে, তার মানে ওদের মধ্যে কিছু একটা আছে। তাহলে আমি চাইতাম সঙ্গে সঙ্গে ওদের দলে ঢুকে যেত, ওদের সঙ্গে মানে বন্ধুত্ব করে ওদের দলে ঢুকে যেতাম, ওদের যে স্ট্র্যাটেজি বা যেটা রসায়নটা আমি জানতাম, তারপর ওদের অস্ত্র ওদেরকে ফায়ার করতাম। এবং পরবর্তী জীবনে অদ্ভুতভাবে দেখা যায় তিনজনের জীবনে মানে ঘটনা একই রকমভাবে ঘটে। শ্রীশচন্দ্র শেষ করে পুলিশের হাতে ধরা পড়েন, পুলিশ প্রচণ্ড অত্যাচার করে জেলে থাকেন, বেরিয়ে আসেন, মাথার মানে থাকতে না, পাগল মতো হয়ে যান, শেষ পর্যন্ত উনি সুইসাইড করতে বাধ্য হন। তারপর কানাইলাল দত্ত কথা আমরা জানি, উনি তো নরেন গোসাইকে গুলি করে ফাঁসির কাঠে ঝুলে পড়েছিলেন, যেটা উনি বলেছিলেন যে আমি বিশ্বাসঘাতককে মারবো তাকে। আর রাসবিহারী গল্প তো আমরা জানি, উনি সারা জীবন চেয়েছেন যে করেই হোক ইংরেজদের সৈন্যবাহিনীতে ঢুকে যাবো, ইংরেজদের কাছ থেকে যুদ্ধ কৌশল শিখবো, তারপর ওদেরকে ওসে ওদেরকে ফায়ার করবো, এবং ওটাই সারা জীবন চেষ্টা করে গেছে। জানি না সত্যি না মিথ্যা, নারায়ণবাবু হয়তো কল্পনা করে লিখেছেন বা হয়তো কোনো তথ্য থেকে লিখেছেন, কিন্তু অসাধারণভাবে ব্যাপারটা প্রেজেন্টেড হয়েছে, যাতে মানে তিনজনের জীবনই যেন তিনভাবে একইভাবে যেভাবে বলেছেন সেইভাবেই যেন বলে গেছে। তো যাই হোক, এরপর উনি কলকাতায় চলে যান, মটন স্কুলে চলে যান, পড়াশোনা করতেন না, ঠনঠনিয়া মেসে থাকতেন। এর মধ্যে একবার উনি ভারত ভ্রমণে বেরিয়ে পড়েন, পকেটে বেশি পয়সা নেই, বাবা বাইরে থাকেন, বোম্বে পৌঁছে গেছে, বোম্বেতে বিভিন্ন ইয়েতে ঘুরে বেড়াতেন, সেনা ছাউনিতে ঘুরে বেড়াতেন, সেনা ভেস্তে দেয় নাকি, তারা বাঙালি একসাথে বাঙালিদের মানে সৈন্যবাহিনীতে ঢোকা নিষেধ ছিল। তারপরে আবার ঘুরে বেড়াচ্ছে এবং সৈন্যদের কাছ থেকে কাউকে বলছে অস্ত্র দাও, কাউকে বলছে শিখিয়ে দাও, ওরা কেউ মানে সন্দেহ চোখে দেখছে। একসময় টাকা শেষ হয়ে গেল, তখন বাবাকে লিখলো যে টাকা পাঠাও, নাহলে করতে পারছি না। বাবা টাকা পাঠালেন, তারপর তিনি ফিরে এলেন। এইভাবেই ওনার মানে
চলতে থাকলো, মানে বিভিন্ন সময়ে বিভিন্ন ইয়েতে চলছে এই আর কি। ওই থেকে তো উনি প্রথম থেকে ওনার একটাই লক্ষ্য যে পড়াশোনা করাটা বড় কথা না, দেশকে মুক্ত করতে হবে বিদেশি থেকে, এইটুকুই ওনার জীবনে। মানে ব্রিটিশদের সেনাবাহিনীতে ঢুকে আগে ওদের যে কৌশলটা আছে, রণকৌশলটা, সেটাকে জেনে ওদেরকেই এটাই হচ্ছে ওনার একমাত্র লক্ষ্য আর কি, এটাই উনি চেয়েছেন। এটা কিন্তু অনেকটা উনি মানে করেও ছিলেন। ও সারা জীবন ওনার এটাই কাজ যে আমাকে নিয়ে ওদের দলে ঢুকে যেতে হবে, ওদের অস্ত্র, ওদের সৈন্যকে ওদের এগেনস্টে বেরিয়ে দিতে হবে, তাহলে লাহোর বিপ্লবে আপনি তাই দেখবেন যে উনি সৈন্যবাহিনীর মধ্যে সেনা সঙ্গে ঘুরে ঘুরে সেনাকে বিরুদ্ধে বিদ্রোহ। ইন্ডিয়ার মধ্যে যারা সেনা ছিল তারা কিন্তু বড় অংশে একটাই মানে ব্রিটিশ ইন্ডিয়ান মানে সেনা ভারতীয়, তারা ভারতীয় সেনার জন্য হ্যাঁ 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 সেনা তৈরি করে, এইভাবে উনি করে গেছেন সারাজীবন। আচ্ছা, আর একটা প্রশ্ন যেটা আমি আসছি, ঠিক আছে, এটা আমার মন দিয়ে আসছে। ব্রিটিশদের যে সৈন্য ছিল ওর মধ্যে তো 90% তো ভারতীয় ছিল, মানে আমার ভারতবর্ষের কথা বলছি, ঠিক আছে। তো মানে আমাদের আজাদ হিন্দে তো এই ব্রিটিশ ভারতের যে সৈন্য মানে ভারতীয় সৈন্য কি যোগ দিয়েছিল আজাদ হিন্দে? এই আজাদি ফৌজটা বেসিক্যালি ওনাদের দিয়েই তৈরি। এই যে মোহন সিং বলছেন, এই মোহন সিং বলছেন এনার মানে ইনি একজন একটা সৈন্যাধ্যক্ষ, ছোট একটা সৈন্য বদলের অধ্যক্ষ ছিলেন, বা আরও অনেক। তারা হচ্ছে জাপানের সঙ্গে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন শুরু হলো, বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ হচ্ছে, তা ইংরেজরাও সিঙ্গাপুর ফ্রন্টে একটার পর একটা হাঁটতে আরম্ভ করলো, মানে জাপানের কাছে ওরা এই ফ্রন্টগুলো হাঁটছে, সিঙ্গাপুর দখল হয়ে গেল। তা এই যে যখন দখল হয়ে যাচ্ছে সেই সময় সৈন্য বাহিনীগুলো সব হচ্ছে গেছে, বন্দি হচ্ছে, সেনাবন্দি। এবার তার মধ্যে দেখা যাচ্ছে সবাই ভারতীয়, যাদের ভারতীয় সেই ভারতীয়দের মধ্যে তখন কাশ্মীরে ঘুরে বেড়াচ্ছে। আমি কেন বললাম যে আইএনএ কাশ্মীরে সেটা কেউ তৈরি করেনি, তার মেন ইয়ে হচ্ছে যিনি সৈন্যবাহিনীদের যাচ্ছেন, কি বলছেন তোমাদের দুটো অপশন দেওয়া হচ্ছে, হয়তো তোমরা বন্দি হয়ে থাকো আর নাহলে ভারতীয় সৈন্যতে যোগ দাও, ভারতীয় আজাদ হিন্দে যোগ দাও। তখন ভারতীয়রা বলছে হ্যাঁ সত্যি, তোমরা মুক্তির শুনে লোক সঙ্গে সঙ্গে মনে একটা পরিবর্তন হচ্ছে যে আমরা কাদের জন্য লড়ছি, পয়সার জন্য ব্রিটিশদের হয়ে লড়ছি, আমাদের দেশের বাইরের কাছে লড়ছি, তো না আমরা দেশের জন্য লড়ছি। তখন তারা সঙ্গে সঙ্গে অস্ত্র নিয়ে ঘুরে যাচ্ছে। এইটাই উনি করেছিলেন, প্রত্যেকটা সেনা সাথে উনি গিয়ে প্রত্যেকটা সেনার মন চেঞ্জ করে তাদেরকে আইনেতে লড়তেই যখন হবে তখন আমরা ব্রিটিশদের কেন ভারতবর্ষের অবশ্যই, এবং বেসিক্যালি তাই হয়েছিল। ভারতীয় সৈন্যরা ভারতের হয়েই করেছিল, তবে সে আজাদ হিন্দ ফৌজ তৈরি হয়েছিল এবং সেটা উনি তৈরি করেছিলেন। রাসবিহারী বসুর স্বাধীনতা সংগ্রামে আসার অনুপ্রেরণা কে কে ছিল? দেখুন, রাসবিহারী বসু মানে প্রথম থেকেই হয়তো চারুচন্দ্র রায়ের সংস্পর্শে আসার জন্য কিছুটা উনি স্বাধীনতা সংগ্রামীদের প্রতি আকর্ষণ বোধ করেছিলেন, কারণ তার ব্যক্তিত্ব, একজন শিক্ষকের ব্যক্তিত্ব নিশ্চয়ই ছাত্রকে প্রভাবিত করেছিল। এছাড়া পরবর্তীকালে উনি যখন ভারতবর্ষকে ভাবতে শিখলেন, ভালোবাসতে শিখলেন, তখন আরেকটা ঘটনা ঘটলো বাংলায়। সেটা হচ্ছে অরবিন্দ ঘোষের বাংলায় আগমন। ধরুন 1903 সালে অরবিন্দ ঘোষ কী করলেন, উনি আইসিএস পরীক্ষা দিতে গেলেন, কিন্তু পরীক্ষা দিলেন না, আইসিএস হলেন না, চলে এলেন। চলে এসে তার মনে হলো যে আমাদের একটা স্বাধীনতা, দেশকে স্বাধীন করতে হবে, স্বাধীনতা সংগ্রামের দরকার। এই চিন্তাটাই মানে তখন মানে ছিল না, যেটা উনি প্রথম এনেছিলেন। একজন বিরাট চিন্তা নয় অরবিন্দ ঘোষ। তা উনি বড়োদায় চাকরি করতে গেলেন মহারাজার কাছে। তো সেখান থেকে বাংলাতেও বিপ্লবী দল তৈরি করা, যেমন ধরুন ইটালি যেমন ম্যাথনি গ্যারিবল্ডি স্বাধীনতা সংগ্রামের জন্য যুদ্ধ করছেন বা করেছেন, সেটা তাকে উদ্বুদ্ধ করেছিল যে আমাদেরও এখন মানে যেটা সশস্ত্র আন্দোলন দরকার। কংগ্রেসের আন্দোলন তার ঠিক পছন্দ ছিল না, সশস্ত্র আন্দোলনের জন্য তিনি বাংলাতে বললেন যে আমার গুপ্ত সমিতি দরকার হবে, যে গুপ্ত সমিতি সশস্ত্র আন্দোলনে লোককে মানে উদ্বুদ্ধ করবে। তার জন্য তিনি যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে পাঠালেন, যিনি পরবর্তীকালে নিরালম্ব স্বামী নামে পরিচিত হয়েছিলেন। যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ও রাসবিহারী বসু যেমন ভারতীয় সৈন্যবাহিনীতে ঢোকার চেষ্টা করছেন, বারবার রিজেক্ট হচ্ছেন, যতীন্দ্রনাথ তো বারবার চেয়েছিলেন ওইভাবেই সেনাবাহিনীতে ঢুকে যেতে, নিজেদের সেনাবাহিনীতে ঢুকে ওদের মতো করে সব কিছু শিখতে। কিন্তু বাঙালিদের তো সবসময় বারণ ছিল, তা উনি ঢুকতে পারেননি। উনি ইউপি চলে গেছিলেন, উনিও বর্তমানে লোক। উনি উত্তরপ্রদেশে গেলেন, ওখানে গিয়ে হিন্দিটা খুব ভালো করে আয়ত্ত করলেন। নিজের নাম দিলেন যতীন্দ্র, মানে যতীন্দ্র থেকে যতীন্দ্র হয়ে গেলেন। এবার তখন ওরা ভাবলো যে বুঝলো যে ইনি বাঙালি নয়, তখন ওনাকে বরোদা মহারাজার যে সৈন্যবাহিনী সেখানে তার মধ্যে ওকে অন্তর্ভুক্ত করে নেয়। তা ওই সৈন্যবাহিনীতে থাকাকালীন অবস্থায় একদম অরবিন্দর সঙ্গে ওনার দেখা হয়, তখন বরোদাতেই দেখা হয়। উনি যতীন্দ্র চিনতে পারলেন বাঙালি বলে, যতীন্দ্র বুঝতে পারলেন যে একজন মহানায়কের সঙ্গে তার দেখা হয়েছে। তখন উনি বললেন যে বাংলায় ফিরে যাও, বাংলায় গিয়ে গুপ্ত সমিতি তৈরি করো, আমার ভাইও আছে এখানে বারীন্দ্র কুমার ঘোষ, উনি তোমাকে হেল্প করবে। তখন 1903 সালে
অনুষ্ঠান সমিতি আস্তে আস্তে তৈরি হচ্ছে। পিএন মিত্র বলে যে ভদ্রলোক ব্যারিস্টার ছিলেন, ওনার উদ্যোগে ওনার বাড়িতে শ্যামপুকুর লেনের ওনার বাড়িতে ওনার সেখানে অনুশীলন সমিতি তৈরি হলো। এবার তারপর আস্তে আস্তে বাংলা গুপ্ত সমিতি বাড়তে শুরু করলো। তো মডার্ন স্কুলে পড়ার সময় রাসবিহারী সেই গুপ্ত সমিতিতে ঢোকার চেষ্টা করছেন, তাকে তো স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে আসতে হবে। আর যখন তাকে কৃষি দেওয়া হয়েছিল, ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সেই সময় চারুচন্দ্র রায় একটা চিঠিও দিয়েছিলেন, যাতে তাকে বলেছিলেন যে জ্যোতির্ময় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে, উনি তাকে প্রকৃত পথ দেখাতে পারবেন। উনি একদিন হাজির হয়ে গেলেন অনুষ্ঠানের সমিতি অফিসে, গিয়ে দেখলেন এখানে বিভিন্ন লোক কেউ লাঠি খেলছে, কেউ কুস্তি করছে, তার পাশে আটটার মতো আর একটা ছোট্ট অফিস ঘর, যেটা টালির চালে একটা ছোট্ট অফিস ঘর, সেখানে দোকান মুখে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, রোগা, এইসব মানে কালো শ্যামবর্ণ, চোখগুলো উজ্জ্বল ভদ্রলোকে। তিনি ছিলেন বাড়ির বস। গিয়ে বললেন আমি যতীন্দ্রবাবুর সঙ্গে দেখা করবো। বললো কী দরকার? বললো আমার কাছে চিঠি আছে, আমাকে চারুচন্দ্র রায় পাঠিয়েছেন ডুবলে কলেজের অধ্যক্ষ। তো বললো তারপরে যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার সামনে এলেন, এক মুখদারি দীর্ঘ দেহ, একটা অন্যরকম একটা মানুষ, তার অর্গানাইজিং পাওয়ার ছিল মারাত্মক। মানে তিনি যেখানে গেছেন মানুষকে দেখবেন তার পেছনে মানুষ এসে দাঁড়িয়েছে। কিন্তু একটা সমস্যা তৈরি হলো যখন 1903-এর পর তিনি যখন অনুষ্ঠান সমিতি তৈরি হলো, বাড়ির বসের সঙ্গে যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একটা মনোমালিন্য শুরু হলো, যেটা হচ্ছে শক্তি কার হাতে থাকবে তার জন্য। বাড়ির বস হচ্ছে অরবিন্দের নিজের ভাই, আবার যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিরাট অর্গানাইজার, কেউ কাউকে সহ্য করতে পারছে না। তখন যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ঠিকই করে নিয়েছে, যখন রাসবিহারীর সময় দেখা হচ্ছে যে আমি বাংলার বাইরে থেকে স্বাধীনতা সংগ্রাম করবো, আমি বাংলার বাইরে চলে যাচ্ছি, উত্তর ভারতে চলে যাচ্ছি, উত্তর ভারতে চলে যাচ্ছে। সেই সময় আমার সঙ্গে দেখা হলো রাসবিহারী। চিঠিটা দেখালেন, চিঠিতে লেখা আছে হচ্ছে ডাবল এজেড সোর্ড, মানে দুদিকেই কাটতে পারে, শত্রুপক্ষেও যেমন কাটতে পারে, আমাদের মিত্রপক্ষেও কাটতে পারে। একে নাটচাট করলে ভবিষ্যতে বিরাট বিপ্লবী হবে। রাসবিহারী সম্বন্ধে লিখেছেন চারুচন্দ্র রায়। সেই কথাটা পাওয়ার পর নিশ্চয়ই ইমপ্রেস হলেন, তিনি জড়িয়ে ধরলেন, মুখে দিয়ে বললেন যে আমি তো চলে যাচ্ছি, তুমি যদি ভবিষ্যতে উত্তর ভারতে তোমার সঙ্গে দেখা হবে, একদিন নাকি তোমাকে উত্তর ভারতে আসতে হবে। তো উনি হয়তো ভবিষ্যৎ প্রশ্ন ছিলেন, কারণ উনি বুঝেছেন যে বাংলার বিপ্লবীদের এই বাড়ির বসের মানে কন্ট্রোলে থাকা হয়তো সহ্য হবে না, ভবিষ্যতে একদিন তাকে পালাতেই হবে। এবং নর্থ ইন্ডিয়াতে যিনি সংগঠন যার সমস্ত লোকদের তিনি বলে রেখেছিলেন যে একদিন এই লোকটি আসবে, সেটা আসবে। এবং যখন উনি পৌঁছেছিলেন উত্তর ভারতে, তখন সকলেই তার জন্য ওয়েট করছেন, মানে অলরেডি যতীন্দ্রনাথদের বলে রেখেছেন যে রাসবিহারী বলে একটি ছেলে আসবে, যাকে ডাবল এজেড সোর্ড বলেছিল তার শিক্ষক, সে এসে সমস্ত আন্দোলনের দায়িত্ব গ্রহণ করবে। তখন হলো তারপরে আপনারা জানেন যে 1908 সালে যেটা হলো যে ক্ষুদিরাম বসু বোমা ফেললেন, তারপরে কিংসফোর্টের যে আলিপুর বোমার মামলা শুরু হলো, আস্তে আস্তে সবাই পালাতে বাধ্য হলো বিপ্লবীরা, ম্যাক্সিমাম বিপ্লবী জেলে চলে গেলেন। আর দু একজন যারা রাসবিহারী বসুকে কোনোদিন পুলিশ ধরতে পারেনি, উনি বিপদ বুঝে বাবার কাছে সিমলায় চলে গেলেন। তো ওখানে থাকছেন। সিমলা তো ভারতবর্ষে ছিল, তাও ধরতে পারেন না, তখন তো বাংলায় বিপ্লব, মানে এই যে বিপ্লবের কনসেপ্টে সবাই শুরু হয়েছে। আপনি যদি ইতিহাস দেখেন, 1902-03 সালে যখন যতীন্দ্র অরবিন্দ এসছেন, সশস্ত্র আন্দোলন, গুপ্ত সমিতি, এই যে ব্যাপারটা হতে পারে, ইভেন আলিপুর বোমার মামলার সময় কিন্তু বিচারকরা ভাবতে পারছেন না যে এইটুকু ছেলে, একটা 16 বছরের ছেলে বোমা ছড়েছে। তারা বোমা তৈরি করেছে, মানে হেমচন্দ্র কানন্দ নিজের জমি সম্পত্তি বাড়ি সব বিক্রি করে দিয়ে বিদেশে ইউরোপে গিয়ে বোমা তৈরি করে শিখে এসছেন। সেই বোমা তারা ফাটাচ্ছে, ওরা ভাবতে পারছেন না ইংরেজরা যে এরকম হতে পারে, এটা সত্যি না মিথ্যারা ভাবতে পারছে না, এরকম ঘটনা ঘটতে পারে। তা ইংরেজদের তখন মাথাতেই নেই এরকম ঘটনা ঘটছে, একটা সশস্ত্র বিপ্লব বাংলাতে তৈরি হচ্ছে। তো বাংলায় প্রথম আর কি, হয়তো মহারাষ্ট্রে দু একটা স্কুলিং দেখা গিয়েছিল, কিন্তু এইভাবে অর্গানাইজড হয়ে বাংলাতে প্রথম তৈরি। হ্যাঁ, পুরো এখনকার যে পূর্ববঙ্গ, সেখানেও কিন্তু ঢাকা অনুশীলন সমিতি তৈরি হয়ে গেছে। তখন মানে বাংলা তখন একদম বারুদের স্তূপ। তো ন্যাচারালি ইংরেজরা কিন্তু জানতো না তলায় তলায় এত বড় ঘটনা ঘটে গেছে। ভারতবর্ষে যে বিপ্লবী যে ব্যাপারটা, এই বিপ্লবীরা কিন্তু মানে ঘাটে মেন আমাদের বাংলায় ছিল। অবশ্যই বাংলায়, এবং সবকিছুর যদি মূলে বলেন তাহলে ওই ভদ্রলোক যিনি হচ্ছে অরবিন্দ ঘোষ, একজন মহান মনীষী, তাকে মানে তারও মূল্যায়ন করা হয় না। তাকে কেউ এসকেপিস্ট বলে, কেউ বলে কি নিজের থেকে পালিয়ে গিয়েছিলেন, তারপর আর পালিয়ে গিয়ে সন্ন্যাসী হয়ে যান। এত মানে খারাপ ধারণা ভারতবর্ষের মানুষের তার সম্বন্ধে রাখা উচিত নয়। মানে তিনি না থাকলে বাংলা বিপ্লব, ভারতের বিপ্লব, স্বাধীনতা কিছুই মনে আসতো না। তিনি একটা মানে অন্যরকম লেভেলের মানুষ, এবং সেই লেভেলে পৌঁছানো সম্ভব আমাদের এখনো হয়নি।
বলার লোক তো বলবে, সেক্ষেত্রে তো আমাদের নেতাজিকে তো অনেকে কুকুর নাকি একটা বলবে। সে তো কমিশনারকে তৈরি কুকুর বলেছে, আরো অনেক কিছু বলেছে। জাপানি বোম কোথায় পড়লো তার আগেই কলকাতা ফাঁকা হয়ে গেল, শুধু মানে রিউমার যে জাপানি বোমা পড়ে, জাপানিরা ভারত দখল করতে আসছে, বোমা ফেলে কলকাতা ফাঁকা হয়ে গেল। এসব তো আমরা দেখেছি। বিশ্বাসঘাতকতা আমাদের মানে বিপ্লবীদের সঙ্গে সবসময় আমরা করতে পারি জড়িত। রাসবিহারী বসুর জীবনের সঙ্গে বিশ্বাসঘাতকতা জড়িত আছে। মানে উনি ওনার যতগুলো সাফল্য, যা কিছু ব্যর্থতা, সবকিছু মনে হচ্ছে ভারতীয়দের বিশ্বাসঘাতকতা, সেরকমই আর কি। আর ওনার আরেকটি জীবনের দীক্ষা করে সেটা বিবেকানন্দ অবশ্যই। উনি যখন বাইরে চলে যাচ্ছে, উনি যখন যুদ্ধের নামাজ প্রস্তুতি নিচ্ছেন, কর্মযোগ এবং গীতা দুটি ওনার সঙ্গে সবসময় থাকতো। এবং উনি যখন জাহাজে চেপে জাপানের দিকে রওনা দিয়েছেন, তখনও গীতা এবং বিবেকানন্দ সঙ্গে থাকতো। বিদেশে যখন জাপানে বসে ওনার মনে পড়তো পুরোনো দিনের কথা, সঙ্গী সাথীদের কথা, যারা বসন্ত বিশ্বাস ফাঁসিতে চলে গেছেন, এরা কেউ জেলে আছে, অর্ধেক মানুষ তার মানে সবাই মৃত, দেশে ফিরতে পারছেন না, তখন বিবেকানন্দ কি করছেন, মানে গীতা পড়ছেন। এইভাবেই তার জীবন কেটেছে। বড় লাটের ওপর বোমা নিক্ষেপ, এই ব্যাপারটা একটু তুলে ধরুন। রাসবিহারী বসুর জীবনে একটা বিরাট ব্যাপার ঘটনা, যে বড়লাট লর্ড হার্ডিঞ্জের ওপর তিনি বোমা নিক্ষেপ করিয়েছিলেন। নিজে করেননি, তার শিষ্য বসন্ত বিশ্বাস বোমাটা নিক্ষেপ করেছিল। যা হয়েছে যে আমরা জানি 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন হলো, তারপরে আলিপুর বোমার মামলা, মোটামুটি সমস্ত বিপ্লবীরা হয় জেলে চলে গেলেন, নাহলে ইনঅ্যাক্টিভ হয়ে গেলেন, নিষ্ক্রিয় হয়ে গেলেন। অরবিন্দ ঘোষ তখন বাধ্য হয়েছেন পন্ডিচেরি থেকে আশ্রয় নিতে। রাসবিহারী চলে গেছেন এখান থেকে, বাংলা থেকে। বিপ্লব আন্দোলন হঠাৎ কেমন স্থিমিত হয়ে গেল। এরপর বঙ্গভঙ্গ আলটিমেট রোধ হলো, কিন্তু যেটা হলো যে কলকাতা থেকে রাজধানী চলে গেল দিল্লিতে। এটাও একটা বিরাট ক্ষতি আর কি আমাদের বাংলার ক্ষেত্রে, যেটা পরবর্তীকালে আমরা অনুভব করতে পেরেছি। যাই হোক, বিপ্লবী আন্দোলন কিন্তু হঠাৎ স্থিমিত হয়ে গেল, যে কিছুই নেই, যেন কোনো বিপ্লব নেই, মানে বাংলার বা ভারতের বিপ্লবটা যেন স্থগিত হয়ে গেল। এরকম এক আলোচনার মুহূর্তে হঠাৎ রাসবিহারী এবং শ্রীশচন্দ্র বোসের নিজেদের মতো আলোচনা করছেন যে কিছু একটা করা দরকার। তখন উনি বলেছেন যে যদি করতে হয় তাহলে বড় লাটের বোমা ফেলাতে। শ্রীশচন্দ্র ভেবেছে যে উনি মজা করছেন, যে এত মজা হয়তো করতে, কিন্তু উনি মজা করেননি। বললেন যে করলে বড় করেই করতে হবে, যে আমরা আছি, আমাদের অস্তিত্ব আছে। বোমা তো যখন অলরেডি বাংলায় চলে আসছে, বোমা কীভাবে তৈরি করতে হবে, বোমা শিল্প মানে সেটা তখন ওরা জেনে গেছে আমরা কীভাবে বোমা তৈরি করতে হবে, বিপ্লবীদের হাতে তার ফর্মুলা। তাহলে সেই বোমা আমরা বড় লাটের উপর ফেলবো। তখন উনি বললেন না এটা মজা, বলছেন না মজা না, ঠিকই আছে, তোমরা প্রস্তুতি নাও। অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় বিপ্লবী, তিনি ওনার উপর দায়িত্ব বললে একটি ছেলেকে খুঁজে বার করতে হবে যে ডাকরমুক্ত হবে, ভয় পায় না এমন একটা মানুষকে। তো সেই সময় নদিয়া পোড়াগাছা গ্রামের বসন্ত বিশ্বাস আর তার ভাই মর্মত বিশ্বাস এসে কলকাতায় এসছে। তাদের ইচ্ছায় বিপ্লব করবে, একটু স্বাধীনতা সময়ে তারা অংশগ্রহণ করবে, কিন্তু কোনো কাজ পাচ্ছে না। খাদি দোকানে তাদেরকে কাজ করে, কিন্তু তারা একটা সন্তুষ্ট না। তখন বলবে এই লোকটির সঙ্গে যাও, তোমাকে একটা বিরাট কাজে যুক্ত করা হবে। বোমা কিন্তু রাসবিহারীর সঙ্গে নিয়ে যাননি, বাংলা থেকে বোমা গিয়েছিল, বোমা পৌঁছে দিয়েছিল উত্তরপ্রদেশে। রাসবিহারী বসন্ত বিশ্বাসকে সঙ্গে শব্দ এসে গেলেন, নিয়ে গেলেন। বসন্ত বিশ্বাস প্রথমে ভাবছি কার সাথে এলাম, একটা লোক যেমন শৌখিন, একটা মোটা একটা লোক, শৌখিন একটা ধুতি পরে একটা বড় সুটকেস, টিনের সুটকেস নিয়ে বেরোচ্ছে, তাকে বিশু বলে ডাকছে। খুব প্রথমে রেগে গেলেন, কার সাথে এলাম, কি করতেই বা এলাম, ওনার যে বিপ্লব করার যে উৎসাহ সেটা যেন সীমিত হয়ে যাচ্ছে। উনি গিয়ে ওরা উঠলেন ওখানে দেরাদুনে। তখন রাসবিহারী দেরাদুনে চাকরি করছেন। তেগড় বিলা বলে একটা বিলা ছিল, আপনারা জানেন যে ঠাকুর পরিবার দুটো ভাগে ভাগ ছিল, জোড়াসাঁকো আর পাথুরিয়া ঘাটা। এই পাথুরিয়া ঘাটার যে কালীকৃষ্ণ টেগড় যারা ছিলেন, তাদের ওই তেগড় বিলা ছিল। ওখানকার বিরাট বড় বাগান আর কি, বাগানে প্রচুর আমের গাছ, এবং সেখানে নিরিবিলি। ওখানে যে বাগানের যে কেয়ারটেকার ছিল তৎকালীন, তার সঙ্গে রাসবিহারী বন্ধুত্ব করে দিয়েছিলেন। এবং ওই বাগানটা জঙ্গলের মতো, সেখানে গিয়ে উনি বন্ধুত্বগুলি প্র্যাকটিস করতেন। আর সেখানে কি বসন্ত বিশ্বাসকে তিনি হাজির করলেন। পরে কি অসুরের দোকানে চাকরিও দিয়ে দিলেন, যে দোকানে চাকরি করবে আর যে বোমা ছড়ার জন্য যা যা দরকার সেই সব তাকে প্র্যাকটিস করানো হবে। মানে তার নিয়ম করে তাকে রাজযোগ করতে হতো, কর্মযোগ করতে হতো, বিবেকানন্দের বই গীতা পড়তে হতো, যাতে মানসিকভাবে দৃঢ়তা আসে, কিন্তু ভয়টা চলে যায়। এবং বোমার ওজন তিনি জানতেন যে 1 আউন্স মতো হবে,
ছোট্ট বোমা, একটি সিগারেটের মানে কৌটোর মতো হবে, সিগারেটের কেস যেমন সাইজে, সেই সমওজনের মানে বিভিন্ন তিনি পাথর বা তৈরি করেছিলেন। সেইগুলো বিভিন্ন উচ্চতায় ছড়া হতো, মানে তিনি জানতেন না যে বড়লাটকে কীভাবে মারতে গেলে কত উচ্চতায় তিনি থাকবেন, সামনে থাকবেন না অনেকটা উঁচুতে থাকবেন, ঘোড়ার উপর থাকবেন, আপনি কিছুটা তার আইডিয়া ছিল না। যেরকম অবস্থা পাবে সেই অবস্থায় যেন বসন্ত বিশ্বাস বোমাটি ঠিকভাবে মারতে পারে, তার জন্য বিভিন্ন সাইজের খুঁটি পতা ছিল এবং সেই খুঁটিগুলোকে লক্ষ্য করে তাকে রোজ বোমা মানে ছোড়ার প্র্যাকটিস করতে হতো। এই সমান সমান ওজনের বিভিন্ন পাথর ছোঁয়া ছড়াতে এবং বন্দুক চালানো শেখাতে। বন্দুকের গুলির অভাব ছিল, সেজন্য খুব বেশি শিক্ষা হতো না। যাই হোক, এটা হওয়ার পর যেটা ঘটনা হলো যে 1912 সাল এবার রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয়েছে। এবার তার জন্য একটা বড় উৎসব দরকার, কারণ বিপ্লবীদের 1912-তে ডিসেম্বর মাস, 23শে ডিসেম্বর দিল্লিতে কনকনে ঠান্ডা। সেই সময় লর্ড হার্ডিঞ্জ মানে স্ত্রীকে নিয়ে এলেন যে একটা বিরাট উৎসব হবে, সেই উৎসবে নতুন করে দিল্লিকে রাজধানী হিসেবে ঘোষণা করা হবে, সেখানে রাজধানী হবে। উনি একটা বিরাট হাতিতে চেপে দিল্লি শোভাযাত্রা করে তারপর কর্মস্থলে পৌঁছবে, এরকম একটা ঘটনা ঘটবে। তা ওই সময় উনি টার্গেট করলেন যে তার সঙ্গে আরও সহযোগী ছিলেন অবধ বিহারী বা বালুচন্দ্র, যারাও বড় বিপ্লবী ছিলেন। তিনি 3টে টায়ার মানে আক্রমণের করলেন, লক্ষ্য করলেন। প্রথমে হচ্ছে বসন্ত বিশ্বাস, যিনি মহিলার ছত্রবেশ ধরে একদম সামনে থেকে বোমা ছোড়ার চেষ্টা করলেন। যদি না হয় পরের মোড়েই থাকবে অবধ বিহারী, তিনি চেষ্টা করবেন। তারপরেও তিনি যদি ব্যর্থ হন তাহলে রাসবিহারী পিস্তল নিয়ে ঝাঁপিয়ে পড়ে বড়লাটকে মারবেন, এইভাবে পরিকল্পনা। এবং ওই পরিকল্পনা দিয়ে তিনি সকালবেলায় উনি ছত্রবেশ ধরাতে একদম প্রচণ্ড দক্ষ ছিলেন, যে কোনো সময় যে কোনো মানুষের ছত্রবেশ নিয়ে যেতে পারতেন এবং কেউ তাকে চিনতেও পারতো না। তো উনি একটি পাঞ্জাবি মানে দম্পতির ছত্রবেশে আসেন। উনি হরবংশ লাল পাঞ্জাবি উনি হাসবেন্ড, আর বসন্ত বিশ্বাসকে মহিলাদের, যেহেতু বয়স কম, তাকে মহিলাদের ছত্রবেশে তার মিসেস বা স্ত্রী হিসাবে উপস্থাপিত করা, যেন তিনি বড়লাটের শোভাযাত্রা দেখতে এসেছেন সস্ত্রী। তো সেই অবস্থায় বসন্ত বিশ্বাস মহিলাদের মধ্যে ঢুকে গিয়ে বোমাটা ছোড়ে এবং বোমাটি সঠিকভাবে ছুড়েছিলেন এবং তাতে বোমার আঘাতে বড়লাটের পিঠের পিছনে বিরাট একটা আঘাত মানে হয়, প্রচণ্ড রক্তাক্ত, তিনি অজ্ঞান হয়ে যান। তার যে মাউথ, যে হাতিকে চালাচ্ছিল সেই মাউথ মারা যায়। আমার স্ত্রীও অল্প বিস্তর, মাউথ মানে যিনি হাতিকে চালায়, সেই যে মাউথ তিনি মারা যান। মাউথ একদম মানে সঙ্গে সঙ্গে এখানেই মারা যান। আর উনি সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে পোশাক পাল্টে পালিয়ে যান এবং ওর কাছে কেউ চিনতেও পারে না। এরপর যেটা মজার গল্প, যে পরে যখন দেখা যাচ্ছে যে বড়লাট বেঁচে গেলেন, সুস্থ হওয়ার জন্য তিনি ভর্তি হলেন, তারপরে আবার তার চিকিৎসা হলো। তারপরে দেখা যাচ্ছে যে উনি একটা বিকালবেলাতেই, এই ঘটনা ঘটার পর বিকালবেলাতেই রাসবিহারী একটি মঞ্চে বক্তৃতা দিচ্ছেন এবং সেখানে তিনি তখন সরকারি কর্মচারী, ওখানে বন দপ্তরে কাজ করতেন এবং সেখানে বড়লাটের উপর বোমা ছড়ার জন্য তিনি তীব্র নিন্দা করছেন মানুষের, যে এরকম করা উচিত হয় না। আজকে বড়লাট মানে যে ভারতের সৌভাগ্য বিধাতা, তাকে মারা কেন হবে, এইসব বিপ্লবের কোনো মানে হয় না, মানে পুরো উল্টো কথা বলছেন এবং লোকজন শুনছে তার কথা। বড়লাটও খুব মানে ইন্টারেস্ট হয়েছিল ওনার কথা শুনে এবং এমন হয়েছিল যে লোকটা তাকে মারার জন্য এসেছিল, বড়লাটের বাড়িতে তার অবাধ বিচরণ ছিল, যখন তখন তিনি যেতে পারতেন। মানে বড়লাটটাকে অ্যাকচুয়ালি রাজভক্ত ভেবেছিলেন, এত বড় তিনি ছদ্ম এসেছিলেন। যাই হোক, এটা তার জীবনের অন্যতম বিশাল কৃতিত্ব, বড়লাটকে বোমা হয়ে আহত করেছিলেন, মারতে হতে পারেনি। রাসবিহারী বসু উনি কি দেশ ছেড়েছিলেন না দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন? ওনাকে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, কারণ হচ্ছে উনি বারবার চেয়েছিলেন নানা সাহেব বা নাথিয়া টুপি যেমন একটা সারা ভারতব্যাপী একটা আন্দোলন করতে পেরেছিলেন সিপাহী বিদ্রোহের সময়। ওনার স্বপ্ন ছিল যে কাবুল কান্দাহার থেকে সিঙ্গাপুর পর্যন্ত যতদূর ব্রিটিশ সাম্রাজ্য, যতদিন ভারতের সীমানা, ততদূর পর্যন্ত একটা মানে আন্দোলন হোক, একটা সৈন্য বিদ্রোহ, সেনা বিদ্রোহ, আরেকটা সিপাহী বিদ্রোহ তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু প্রত্যেকবারই ওনার উদ্যোগ জলে চলে যায়। তার কারণ হচ্ছে বিশ্বাসঘাতক, এবং বিশ্বাসঘাতকরা ভারতীয়রাই ছিল, কেউ কিন্তু বাইরে থেকে আসেনি, কোনো ইংরেজ বিশ্বাসঘাতক করেন। প্রত্যেকবারই বিভিন্ন লোক তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তার সমস্ত পরিকল্পনা সামনে নিয়ে চলে এসেছে এবং তিনি ব্যর্থ হয়েছেন। শুধু ব্যর্থ নয়, তার যার সঙ্গী সাথী প্রত্যেকে হয় কেউ ফাঁসি কাটে তুলেছে বা কেউ জেলে বন্দী হয়েছে। একটা সময় দেখা গেলো যে লাহোর ষড়যন্ত্রের মামলা নিয়ে যখন মানে দেখা গেল সমস্ত তার সহযোগীরা জেলে গেছে, অনেকে ফাঁসিতে চলে গেছে, তিনি একা, আর কোনোভাবেই তার সম্ভব না একদম 2
নম্বর হচ্ছে যে ভারতবর্ষে থেকে যে আন্দোলন করতে গেলে, যে বিপ্লব করতে গেলে অস্ত্রের জোগাড় দরকার। ওনার আইডিয়া ছিল যে সৈন্যরা নিজেদের অস্ত্র নিয়ে ঘুরে দাঁড়াবে, কিন্তু সবসময় তা সম্ভব হচ্ছিল না। তা সেটার বাইরে থেকে সাহায্য ছাড়া উনি বুঝলেন যে আন্দোলন করা সম্ভব নয়। এর মধ্যে যেটা হয়েছে যে গদর পার্টি আমেরিকা বা ইংল্যান্ড বা তার ইউরোপে প্রচণ্ড প্রভাব বিস্তার করে ফেলেছে। তখন সাভারকারের যে ভূমিকা অত্যন্ত উল্লেখযোগ্য ছিল। তা অনেক গদর পার্টি যে স্থাপন করেছে লালা হরদয়াল বা যারা তৈরি করেছিলেন, তারা চাইছেন যে বাংলা বা ভারতবর্ষে বাইরে থেকে অস্ত্র পাঠাতে। জার্মানি উদ্যোগ নিচ্ছে যে ভারত অস্ত্র পাঠাতে, জাপান চাইছে অস্ত্র পাঠাতে। মানে যারা অক্ষশক্তি তারা সবসময় চাইছে ভারতে একটা ব্রিটিশদের এগেন্সে একটা ফ্রন্ট তৈরি করতে। তা সেই বা টাকাও দিতে চাইছে তারা। তা সেই ইয়েটাকে কাজে লাগাবার জন্য তিনি ভাবলেন যে এবার বিদেশ যাওয়ার দরকার, নাহলে হয় তাকে ফাঁসিতে ঝুলতে হবে, আর না হলে বারবার বিশ্বাসঘাতকদের হাতে তার সমস্ত পরিকল্পনা জলে চলে যাবে, আর না হলে বাইরে থেকে যদি অস্ত্র বা টাকার জোগাড় না আসে তিনি বিপ্লব করতে পারবে। এতগুলো ঘটনা ঘটার পরে মাথায় আর তার আসে যে তাকে পালাতে হবে বিদেশে। এবং তিনি কিন্তু প্রাণ বাঁচাবার জন্য পালিয়েছিলেন তা না, অ্যাকচুয়ালি তার পরিকল্পনাকে সাকসেসফুল করার জন্য, সফল করার জন্যই তিনি চলে গেছিলেন জাপানে। অনেক চিন্তা ভাবনা করে তিনি জাপানের কথাই ভেবেছিলেন। পরিকল্পনাটা কি ছিল? প্রথমে ভেবেছিলেন যে তিনি নবদ্বীপে কিছুদিন লুকিয়েছিলেন পুলিশের হাত থেকে বাঁচার জন্য। তারপর তিনি পাসপোর্ট জোগাড় করেন, সেটাও খুব মানে থ্রিলারের মতো। তখন রবীন্দ্রনাথ জাপান যাচ্ছেন, তা উনিও তার জেনেছিলেন সেই খবর। তখন বি.এন. ঠাকুর ছদ্মনাম নিয়ে তিনি পাসপোর্ট অফিসে হাজির হবেন। প্রাণের ঝুঁকি নিয়ে যে কোনো সময় চিনে ফেলতে পারে। ঠাকুর পরিবার তখন নোবেল পেয়েছেন রবীন্দ্রনাথ 1915 সালে, 13 সালে উনি নোবেল পেয়েছেন। তার একটা অন্যরকম ইম্প্যাক্ট। রবীন্দ্রনাথ জাপানে যাচ্ছেন, তার আত্মীয় হিসাবে পরিচয় দিলেন যে বি.এন. ঠাকুর আমি পড়তে যাচ্ছি, তার সঙ্গে ওনার যা ব্যবস্থাপনা সব ঠিক আছে কিনা দেখবার জন্য আমি আগে চলে যাচ্ছি। একটু বিশ্বাসযোগ্য মনে হয়েছিল। এবার যেটা হয়েছে যে ওখানে যে কাস্টম অফিসার ছিলেন তিনি ইংরেজ, কিন্তু তার স্ত্রী ওখানে কাজ করতেন। তার স্ত্রীকে তিনি মানে বোঝাতে পেরেছিলেন, তার মানে তিনি ঠাকুর পরিবারের ছেলে এবং যা যা দরকার সেগুলো তিনি করতে পেরেছিলেন। তার জন্য তার স্ত্রীর উদ্যোগেই মেনলি তাকে পাসপোর্ট মঞ্জুর করে দেওয়া হয়। তারপর তিনি ওখান থেকে জলপথে চলে আসেন চন্দননগর থেকে যাওয়ার আগে তিনি গিয়েছিলেন ধর্মতলা। তারপর যাওয়ার দিন সকালে জাহাজে চাপবেন, সেই জাহাজে তিনি লুকিয়ে চেপেছিলেন। প্রথমে থার্ড ক্লাসের টিকিট ছিল, পরে বুঝলেন যে কেবিনেট টিকিটের যাত্রীদেরকে সহজে কেউ ঘাটায় না। ওই কেবিনেট টিকিট যার সম্বল ছিল তার নিয়ে তিনি কেবিনেট টিকিট কেটে ফেললেন। তারপর তাতেও তার মানে ভয় যায় যে কোনো সময় পুলিশ আসতে পারে বা তাকে ধরতে পারে, কারণ মোস্ট ওয়ান্টেড অপরাধী তখন 1 নম্বর। তাকে ধরতে পারলে পুলিশ ব্রিটিশরা অনেক শান্তি থাকবে। তা যাই হোক, শেষ পর্যন্ত তাকে ধরা সম্ভব হয়নি। তিনি শান্তিমারি জাহাজটিতে চেপে আস্তে আস্তে জাপানে পৌঁছানো। সেটা আবার একটা আলাদাই ঘটনা। সেটা আবার আলাদা ঘটনা। কিন্তু জাপানে গিয়ে কিভাবে তিনি সেখানে থাকলেন, কিভাবে জাপানে গিয়ে একজন অজ্ঞাত মানে তুলসীর মানুষ, তার পয়সা নেই, পরিচিত কেউ নেই, তিনি ভাষা জানেন না, অথচ সেইখানে থেকে আলটিমেট একটা ফৌজ তৈরি করে ফেললেন। সেটা সত্যি বিরাট একটা কৃতিত্বের ব্যাপার। সেটা আমি আমার অন্য একটি পর্বে জাপান পর্বে আমি আলোচনা করেছি, এটা নিয়ে অনেক ডিটেলস। তো এটা নিয়ে সেপারেটলি একটা বই লেখা রয়েছে। হ্যাঁ, আমি সে দ্বিতীয় পর্ব হিসাবে এটাকে আমি। তাহলে কি এটা দ্বিতীয় পর্বে হবে? দ্বিতীয় পর্ব অলরেডি ব্যাপারটা পাবলিশ হয়ে গেছে। আমি এই সামনে গত বইমেলাতে আমি লিখে ফেলেছি ওনার জাপান পর্ব। সেটা নিয়ে ভবিষ্যতে আলোচনা হতে পারে। অন্য একটা পর্ব। আজকের জন্য এতটাই থাকুক। ওকে, ধন্যবাদ।